আজকে আমরা আলোচনা জি। করব 10 নম্বরের জন্য যে সাবজেক্ট, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, রুলস অ্যান্ড ক্যাননস, সংক্ষেপে বিবিসি বলা হয়। তার মধ্যে দুইটা টপিক আজকে আলোচনা করা হবে। টপিক ওয়ানে আছে বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে যে তথ্যগুলো, এই টপিকের উপরে আমরা ব্যাচ ওয়ানে তো শেষ করেছি, প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করেছি। গতকালকে এমসিকিউ এর ক্লাস হয়েছে, এমসিকিউ যে স্টাইলে ক্লাস করেছি মূল জায়গাগুলো আলোচনা করলাম, যেখানে আপনাদের কনফিউশন থাকতে পারে এবং যে জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের জন্য একটা সাজেশন দিয়ে দেব, এমসিকিউ রিটেন বোথ, দুই পরীক্ষার জন্য। তো আমি জাস্ট অপেক্ষা করছি পরীক্ষার অফিসিয়াল নোটিশের জন্য। তার উপর ডিপেন্ড করে একটা সংক্ষিপ্ত নোট আপনাদের সাজেশনও করব, আবার নোটও করে দেব সেটার উপরে। না, এই নোটটাকে আমি আরো ছোট করে আর একটা নোটও দিয়ে দিব, এবং সেখানে মডেল টেস্টগুলো ইনক্লুড থাকবে। তো যেটা আপনাদের জন্য বেস্ট হয় আমি সেটা করার চেষ্টা করছি। যেহেতু 2 মাসের ছুটিতে ছিলাম, সেই সময় আমি কিছু তো কাজ করেছি আপনাদের জন্য। তো ক্লাসটি শুরু করি। এখানে আমরা যে প্রশ্নগুলো পড়ব, 9টা প্রশ্ন আছে টপিক ওয়ানে বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কেই। এর মধ্যে যে বর্ণনামূলক প্রশ্নগুলো সেগুলো আমি আজকে আর পড়ে দেবো না। যেমন বাংলাদেশ বার কাউন্সিল কি, এর গঠন ও কার্যাবলী আলোচনা করেন, এই প্রশ্নের মধ্যে 3টা পার্ট আছে। তার মানে বাংলাদেশ বার কাউন্সিল কি বলতে এর বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে, গঠন মানে এইটা কত আর্টিকেল অনুসারে গঠিত হয়েছে, কতজন সদস্য, এটসেট্রা এটসেট্রা। কার্যাবলী 10 আর্টিকেল আছে, যেটা অনুচ্ছেদ 10-এ। ফাংশন, এগুলো আলোচনা করতে হবে। অথবা এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, তাহলে কি ধরনের প্রতিষ্ঠান বলতে ওই বৈশিষ্ট্য জানতে চাওয়া হচ্ছে, ইংরেজিতে যদি বলি ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স। আর এখানে আইনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। তো আমরা সংক্ষেপে বলি বার কাউন্সিল অর্ডার বা বিবিসি অর্ডার, সেটাই কিন্তু দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। তো আইনের নাম এবং সালের মাঝখানে অবশ্যই একটা কমা দিতে হবে, এই যে সেই কমা। যখন আপনারা রিটেন পরীক্ষার প্রশ্নের উত্তর লিখবেন, অবশ্যই খাতায় যখন আইনের নাম লিখবেন ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, এবং আমি যেভাবে ইংরেজি নাম উল্লেখ করেছি অ্যাজ ইট ইজ এভাবে উল্লেখ করবেন। যেমন দা বাংলাদেশ, দেখেন দা এবং বাংলাদেশের প্রথম যে লেটার ক্যাপিটাল, টি, বি, এল, পি, বি, সি, ও, এই যে লেটারগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। এটাকে বলে সেন্টেন্স কেস, সরি টাইটেল কেস। তো প্রতি টাইটেলের প্রতিটা গুরুত্বপূর্ণ শব্দ বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, ব্লক লেটার দিয়ে লিখতে হবে। এভাবে আইনের নাম প্রতিটাতে, যেমন দা পেনাল কোড, দায় টি বড় হাতের, পি বড় হাতের, কোডের সি বড় হাতের। এগুলো অনেকের ভুল হয়, এগুলোর জন্যও কিন্তু দৃষ্টিকটু দেখায় নম্বর কাটা যেতে পারে। যদি আমার মতো খুবই সেনসিটিভ কোনো পরীক্ষক যদি খাতা দেখেন, তাহলে অবশ্যই নম্বর কাটা পড়বে জাস্ট এতটুকু ভুলের জন্য। এবং আমি মনে করি আমার থেকে বেশি সেনসিটিভ মানুষ যারা আছেন তারাই খাতা দেখবেন, কারণ তারা খুবই বিজ্ঞ মানুষ, তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। তা সেখানে নম্বর কাটা যাক আর না যাক, আমরা সতর্কভাবে নির্ভুলভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে এর বৈশিষ্ট্য, এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক এর গঠন ও কার্যাবলী আলোচনা করুন, একই প্রশ্ন। তাহলে এখানেও গঠন ও কার্যাবলী চাচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট বিধান উল্লেখ করতে হবে। অর্থাৎ কত আর্টিকেল বা কত অনুচ্ছেদ অনুসারে সেটা গঠিত হয়েছে, বা এর কার্যাবলী যে 10 অনুচ্ছেদ আছে সেই 10 অনুচ্ছেদ উল্লেখ করতে হবে। প্রশ্নের উত্তরে আমরা অংশতে গেলে বুঝতে পারবো। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার মানে একটা কোটেশনের শব্দ দিয়ে দিল যে এটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা ব্যাখ্যা করতে হবে, বর্ণনামূলক ব্যাখ্যা বা এক্সপ্লেন করার মতো প্রশ্ন। এটার উত্তর আমরা নোটে আছে, আপনারা দেখেছেন। বুঝিয়ে দেওয়ার তেমন কিছুই নাই, মুখস্থ করতে হবে বুঝে বুঝে। যদি মুখস্থ করার সময় কোনো পয়েন্ট বা কোনো লাইন বা কোনো শব্দের অর্থ যদি বুঝতে না পারেন, আমাকে নির্দ্বিধায় মেসেজ করবেন, আমি সেটা বুঝিয়ে দিব আলাদাভাবে।
বর্ণনামূলক প্রশ্ন আমি আর মানে রিডিং পড়ে দেবো না আগের মতন। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে আলোচনা করুন। তাহলে নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি আছে 11B-তে, 11B অনুসারে আমাদের সেটা আলোচনা করতে হবে। কতজন সদস্য, তাদের কাজ কি, এটসেট্রা এটসেট্রা। কত নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের আসবে না 3 নম্বরের আসবে না 4 নম্বরে আসবে না 6 নম্বরে আসবে, তার উপর ডিপেন্ড করে প্রশ্নের উত্তর কতটুকু লিখবো তা নির্ধারণ করতে হবে। অথবা এই প্রশ্নটা আসতে পারে, আইনজীবী হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। তাহলে এর আগে বলা হচ্ছে কমিটি সম্পর্কে আলোচনা করুন, এখানে কমিটির ভূমিকা আলোচনা করুন। উপরে একটা ডিরেক্ট কোশ্চেন আর নিচে একটু টেকনিক্যালি ঘুরে ফিরে প্রশ্নটা করা হয়েছে। সম্প্রতি গঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। এইটা, এই প্রশ্নটা খুব একটা রেলিভেন্ট না, তবে ভাইভাতে আসতে পারে। বর্তমানে কিন্তু এই মুহূর্তে অ্যাডহক কমিটি চলছে। যে জেলা বার অ্যাসোসিয়েশন বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন বা লোকাল বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিল এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবারের জন্য আমি মনে করছি। এবং বাংলাদেশে যতগুলো গাইড আছে সবচেয়ে আমার এই নোটেই সবচেয়ে বেশি পয়েন্ট আমি উল্লেখ করেছি। মানে আমি 4-5টা তো গাইড দেখেছি, আমার সংগ্রহে তো আছেই। তো সেই গাইডে আমি যতগুলো পয়েন্ট দেখেছি সবগুলো গাইড থেকে পয়েন্টগুলো নিয়ে এবং আমার নিজের কিছু পয়েন্ট ক্রিয়েট করেছি আমি। অতএব আমার এই নোটে যতগুলো পয়েন্ট আছে সর্বোচ্চ পয়েন্ট আছে। তাহলে যদি এটা 5 নম্বরের জন্য প্রশ্ন আসে, তাহলে 5 নম্বরের জন্য আসলে আপনি 7টা পয়েন্ট লেখার চেষ্টা করবেন। সবসময় 2টা পয়েন্ট বাড়তি লেখার চেষ্টা করবেন। যদি 8 নম্বরের জন্য প্রশ্ন আসে তাহলে আপনি 10টা বা 11টা পয়েন্ট লিখবেন, অর্থাৎ 2টা বা 3টা পয়েন্ট বাড়তি লিখবেন। 4 নম্বরের জন্য প্রশ্ন আসলে 6টা বা 7টা পয়েন্ট লিখবেন, অর্থাৎ যত নম্বর তার থেকে পয়েন্ট সংখ্যা 2-3টা বেশি হবে, যেন একটা পয়েন্ট ভুল হলো মেকআপ হয়ে যায়, কাভার হয়ে যায়। তাহলে পড়ে রাখবেন সবগুলো, যদি বেশি নম্বরের প্রশ্ন আসে আপনি নিরাশ হবেন না। পয়েন্ট আপনার অনেক আছে, দু একটা বাদ পড়ে গেলেও মনে থাকবে অনেকগুলো। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা ও অযোগ্যতা সমূহ কি কি, এখানে আমি আলোচনা করব। অথবা আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাবলী পূরণ করা আবশ্যক, শুধু যোগ্যতা এখানে আলোচনা করার কথা বলা হয়েছে। তো দেখেন অথবাতে শুধু যোগ্যতা চেয়েছে, আর অথবার উপরে 1.6 যোগ্যতা অযোগ্যতা দুইটাই, অর্থাৎ কোয়ালিফিকেশন এন্ড ডিসকোয়ালিফিকেশন দুইটাই। এখানে দেখেন বাংলাদেশ বার বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর বিধানাবলীর আলোকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের মর্যাদা মূল্যায়ন করুন। এটা কিন্তু একটা নতুন প্রশ্ন, হ্যাঁ। অ্যাটর্নি জেনারেলের মর্যাদা মূল্যায়ন করতে হবে। তো এই এই প্রশ্নটা একটু পড়ে দিব আমি। আর বাকি যে দুইটা প্রশ্ন প্রবলেমেটিক, এইটা কোন কোন সেকশন থেকে এসেছে, সরি আর্টিকেল থেকে এসেছে বা কোন জায়গা থেকে উত্তর করতে হবে, এখানে দুইটা প্রবলেমেটিক বা সমস্যামূলক প্রশ্ন দেওয়া আছে, 8 এবং 9 নম্বর। এই সমস্যামূলক যে ভ্যারিয়েন্টের প্রশ্ন, এগুলো আরো কিভাবে বানিয়ে আসতে পারে সেইটা আমি আজকের আলোচনায় একটু তুলে ধরবো। তাহলে এখানে আমি সবচেয়ে গুরুত্ব আরোপ করব কোথায়, এই প্রবলেমেটিক প্রশ্নগুলো। কারণ এই ধরনের আরো কিভাবে কিভাবে পরিবর্তন করে প্রশ্ন আসতে পারে সেটা আপনাদের ধরতে পারতে হবে। যদি বর্ণনামূলক প্রশ্ন আসে বোঝানোর কিছু নাই, মুখস্থ করা থাকলে আপনি লিখতে পারবেন, না থাকলে না। কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসলে বুঝে যদি না দিই, বুঝতে না পারেন, ধরতে না পারেন, তাহলে কিন্তু উত্তর করতে পারবেন না। তাহলে আমরা ডিরেক্ট চলে যাই কোথায়, অ্যাটর্নি জেনারেলের যে ভূমিকা সেটা সম্পর্কে আমরা চলে যাব। আর মাঝখানের প্রশ্নগুলো যেহেতু সবগুলোই বর্ণনামূলক প্রশ্ন, আপনারা পড়ে নেবেন। এই যে পার্থক্যের কথা বলছিলাম, জেলা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য। জেলা বার অ্যাসোসিয়েশন বলতে জেলায় যে লোকাল বার আছে, যেমন অ্যাডভোকেট হওয়ার পরে আমাকে একটা বারের সদস্য হতে হয়েছে। একজন ব্যক্তি একসাথে একাধিক বারেরও সদস্য হতে পারেন। যেমন আমার সিনিয়র রাজশাহী জেলা আইনজীবী সমিতির সদস্য, আবার উনি ঢাকা আইনজীবী সমিতিরও সদস্য। দুই জায়গায় তাকে ফি দিতে হয়, বাৎসরিক একটা ফি দিতে হয়, সদস্য ফি। আবার বার কাউন্সিলরও কিন্তু লাইসেন্স নবায়ন ফি দিতে হয় প্রতি বছর আমাদেরকে। তা আমি শুধুমাত্র রাজশাহীর
যে বার অ্যাসোসিয়েশন বা সমিতি আছে সেটার আমি সদস্য। লাইসেন্সের পরে এখানে সদস্য পদ নিতে হয়। তাহলে বার কাউন্সিল তো আমাদের লাইসেন্স দিচ্ছে, আমাদেরকে লালন পালন করছেন, সবকিছুই করছেন, নিয়ন্ত্রণ করছেন। কিন্তু লোকালি একজন লোকাল গার্ডিয়ানের মতন জেলা বার অ্যাসোসিয়েশন বা জেলা বার সমিতি কিন্তু কি করে, আমাদের দেখভাল করে, আমাদের ভালো মন্দ বোঝার চেষ্টা করেন। ওকালতনামা থেকে শুরু করে সবকিছুর যে সেলেবল আইটেম সেগুলো সেল করে, যেমন হাজিরা, ওকালতনামাতে বার কাউন্সিলের একটা স্টিকার থাকে, সেটা কিনতে হয়। তাছাড়া পুরো অ্যামাউন্টটাই কি বার অ্যাসোসিয়েশনের যে ফান্ড সেখানে চলে যায়, সেটা আমাদের স্বার্থে তৈরি করা হয়েছে। তো এখানে দেখেন পয়েন্ট অনেকগুলো আছে, আপনারা পড়বেন, যে পয়েন্টটা বুঝতে পারবেন না সেইটা আমাকে অবশ্যই মেসেজ করে বা ক্লাস শেষে আপনারা, আমি যে যে প্রশ্নগুলো আলোচনা করছি না বর্ণনামূলক প্রশ্ন, এটা যদি আপনাদের কারো প্রশ্ন থাকে ক্লাসে, আপনারা প্রশ্ন করতে পারেন, ক্লাসে বুঝিয়ে দেব, অথবা ক্লাসের পরেও আপনি এনি টাইম মেসেজ করতে পারেন। 24 ঘন্টা 7 দিন মেসেজ করবেন, ডিরেক্ট কল দেওয়ার দরকার নেই, আমি মেসেজের উত্তর সময় মতো দিয়ে দেব। তো দেখেন এখানে 14টা আমি পয়েন্ট দিয়ে দিয়েছি, এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন। এরপরে যোগ্যতা, অযোগ্যতা। তো এখানে যোগ্যতা অযোগ্যতার মধ্যে আমরা অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির যোগ্যতা সমূহ ডিরেক্ট আমরা এখানে যাই। তার আগে আমি কিন্তু একটা বাক্যে বলে দিয়েছি কোথায় আছে সাতা। এখানে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 2A এর বিধান মতে অ্যাডভোকেট হবেন বা হলেন বাংলাদেশ বার কাউন্সিলের অধীন তালিকাভুক্ত কোনো অ্যাডভোকেট। তার মানে এখানে অ্যাডভোকেটের সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অযোগ্যতা নিয়ে আলোচনা করতে চলেছি, তাহলে অ্যাডভোকেটের সংজ্ঞা এই অর্ডারে কোথায় আছে সেটা বলে সেটা এক লাইনে দিয়ে দিলাম। এবার আমি মানে এটা ভূমিকা হয়ে গেল। এরপরে যোগ্যতা সমূহ, যোগ্যতা কোথায় আছে, অত্র আদেশের মানে একটু আগে যে আদেশের নাম লিখলাম সেটাকে অত্র আদেশ বলছি। অনুচ্ছেদ 27(1) এর বিধান মতে, অর্থাৎ 27-এ কিন্তু যোগ্যতা অযোগ্যতা উভয় আছে। 27-এর একই আছে ডিরেক্ট যোগ্যতা, যেগুলো সেগুলো অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন ব্যক্তির নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। কি কি? বাংলাদেশের নাগরিক হতে হবে, মানে বাংলাদেশের নাগরিক ছাড়া ভিন্ন দেশের নাগরিক কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারে অ্যাডভোকেট হিসেবে যোগ্যই না, প্রার্থী মানে আপনারা পরীক্ষা দিবেন, এই পরীক্ষাও দিতে পারবে না বাংলাদেশের নাগরিক ছাড়া ভিন্ন দেশের নাগরিক হলে। আর ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর হতে হবে। 21 বছরের কমে কোনো নারী বা পুরুষ অ্যাডভোকেট হিসেবে পরীক্ষা দেওয়ার যোগ্যই না। অনেকের হয়তোবা এলএলবি অনার্স হয়ে গেছে 20 বছর বয়সে, কিন্তু তারপরে তিনি কি করতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না 21 না হওয়া পর্যন্ত। তবে সাধারণত ল গ্রাজুয়েশন হওয়ার কোনো স্টুডেন্টের 21 হয়ে যায়। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিংবা বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠান হতে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা ব্যারিস্টার হতে হবে। তাহলে এখানে 3টা বেসিক পয়েন্ট: 1 নম্বর বাংলাদেশের নাগরিক, 2 নম্বর 21 বছর বয়স, এবং 3 নম্বর আপনি যে অ্যাডভোকেট হবেন আপনার তো আইনের ডিগ্রি থাকতে হবে, সেটা দেশি কোনো প্রতিষ্ঠান হোক বা বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে হোক। তো বিদেশি প্রতিষ্ঠান থাকলে যেমন যারা ব্যারিস্টারি পড়ে আসেন, বারাট ল, তারাও কিন্তু এটা আইনের ডিগ্রি হিসেবে কাজ করে। তারা ইকুইভ্যালেন্ট, আবার তাদের সার্টিফিকেট নিতে হয় বাংলাদেশে এসে। তো এই হচ্ছে বেসিক যোগ্যতা। তার মধ্যে আরো কিছু যোগ্যতা আমি অ্যাড করেছি। এই অর্ডারের বাইরে কিছু রুলস আছে, 101টা রুলস আছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস। এর আগে কি ছিল? অর্ডার, এবার হচ্ছে রুলস। 1972 সালেরই দুইটা। এর বিধি 60(1) মানে 60(1) এর বিধান মতে ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের নিকট একটানা 6 মাসের শিক্ষানবিশ কাল সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ কেউ যদি বাংলাদেশের নাগরিক হয়, 21 বছর বয়স হয় এবং তার আইনের ডিগ্রি থাকে, তাহলে সে তো যোগ্য। কিন্তু এর সাথে আবার কি করতে হবে? এই ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না, ওই যে দ্রুত কি করতে হয়, ইন্টিমেশন পাঠাতে হয়, যেটাকে রেজিস্ট্রেশন বলা হয় অ্যাকচুয়ালি। পিপুলের রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা সিনিয়রের আন্ডারে 6 মাস ধরে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং না নিলে কি আপনাকে পরীক্ষা দিতে দিবে? বার কাউন্সিল দিবে না, রেজিস্ট্রেশন কার্ডই দিবে না।
তাহলে রেজিস্ট্রেশন কার্ডের পূর্ব শর্ত হচ্ছে 6 মাসের শিক্ষানবিশকাল, কার আন্ডারে 10 বছর ধরে যিনি অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্র্যাকটিস করে তার আন্ডারে। তাহলে এটাও একটা যোগ্যতার মধ্যে পড়ে কিনা, অনেক বইয়ে দেখেছি এটা কিন্তু ইনক্লুড করা নাই। তো আমি চাই আমার স্টুডেন্টরা এটাও কিন্তু এই 6 মাসের শিক্ষানবিশকাল এইটা ইনক্লুড করবেন উইথ এই যে বিধি বা রুল 61, 60 ব্র্যাকেটে 1, এটা সহ আপনারা কি করবেন, উল্লেখ করবেন। সেই সাথে বিধি 60 মানে 60-এর 3, মানে উপবিধি 3 এর বিধান মতে, ব্র্যাকেটে যে 3 এটাকে উপবিধি 3 বলা হবে, মানে বিধি 60-এর উপবিধি 3, এটা হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ হবে, কিন্তু লিখবো আমরা এভাবেই। উক্ত বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে শিক্ষানবিশকাল সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করতে হবে। তো এফিডেভিট সম্পাদন না করলেও কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে না। তো এফিডেভিট সম্পাদন করাও কিন্তু একটা যোগ্যতার মধ্যে পড়ে, বা পরীক্ষার একটা রিকোয়ারমেন্ট এর মধ্যে পড়ে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে। তাই এটা আমি এর মধ্যে প্রবেশ করে দিয়েছি, আমার মনে হয়েছে। যদি মনে থাকে লিখবেন। যদি নম্বর কম আসে তাহলে এই অংশটুকু লিখলেন না, যদি নম্বর বেশি আসে তাহলে এই বিধির অংশটুকু লিখলেন। 5 নম্বরের যদি দিয়ে দেয়, যোগ্যতায় লিখতে দিয়েছে 5 নম্বরের, তাহলে এই 3টা পয়েন্ট দিলে কি হবে? হবে না, একটু তো আপনাকে বাড়তি লিখতে হবে। তাই আপনাকে একটু বাড়তি শেখানো হচ্ছে, যেন মনে করেন আপনি শপিং করতে যাবেন, বাজেট হচ্ছে 5,000 টাকার মধ্যে শপিং করবেন, কিন্তু আপনি কি 5,000-এ নিয়ে যাবেন? অন্তত 1-2 হাজার তো বেশি পকেটে রাখতে হবে, যেন আরো কিছু পছন্দ হলে আপনি কিনতে পারেন। তার মানে টাকা শর্ট যেন না পড়ে, তেমনি আপনার জ্ঞানের পরিধি যেন সীমিত না হয়, একটু বেশি শিখে রাখেন, কাজে লাগবে। এটা আমার থিওরি। অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির অযোগ্যতা সমূহ, এর আগে কোয়ালিফিকেশন পড়লাম, এবার ডিসকোয়ালিফিকেশন, কি করলে অ্যাডভোকেট এর পরীক্ষা দিতে পারবে না। অত্র আদেশের অনুচ্ছেদ, আদেশ মানে অর্ডার 27-এর 3 উপ অনুচ্ছেদে এর বিধান মতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি ক্ষেত্রে একজন ব্যক্তির অযোগ্যতা সমূহ নিম্নরূপ। 2টা অযোগ্যতা এখানে উল্লেখ করা আছে 27-এর 3-এ। 1, সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত, যেটাকে বলা হয় ডিসমিস মানে ফায়ার, বলে না ইউ আর ফায়ার্ড, মানে চাকরি শেষ, ডিসমিস হয়ে 2 বছর অতিক্রম যদি না হয়, অর্থাৎ কেউ যদি চাকরি থেকে বরখাস্ত হয় তাহলে অন্তত 2 বছর তাকে কি করতে হবে, বসে থাকতে হবে। 2 বছর পার হলেই তার যে দুর্নাম, তার যে অপসারণ হওয়ার ফলে সে যে অভিযুক্ত হলো, এই অভিযোগের বা, এটা আমি যদি অনুভবে বলি, এটাকে বলা হয় যে অপমানের বা অপরাধের কালিমা লেগে গেল তার চরিত্রে, এই কালিমা বা কালি, এই কালি দূর হতে, পরিষ্কার হতে 2 বছর সময় লাগবে। কারণ সে নৈতিক অবক্ষয় করেছে, হয়তোবা ঘুষ খেয়েছে বা এই ধরনের কোনো কিছু করেছে, যেটা চাকরি ক্ষেত্রে করা যায় না। আরেকটা, নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত বা কনভিক্টেড হয়ে 5 বছর অতিক্রম না হলে, অর্থাৎ চাকরি তো গেছেই, সাথে সাথে তার নামে মামলা হয়েছিল এবং মামলায় তাকে দণ্ডিত করা হয়েছে, একদিনের হলেও জেল হয়েছে। তো জেল থেকে বের হওয়ার পরে, মনে করেন 1 বছরের জেল হলো, ওই যেই দিনকে তার কনভিকশন অর্ডার হলো সেই দিন থেকে 5 বছর না, যেদিন জেল থেকে বের হবে, জেল থেকে বের হওয়ার থেকে 5 বছর অতিক্রম হতে হবে, তারপরে সে পরীক্ষার জন্য রেডি হবে। তাহলে 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে 2 বছর সে অযোগ্য থাকবে, এবং 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে 5 বছর তাকে অযোগ্য থাকতে হবে। আগে এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষায় বেশি বেশি হতো, শুনতাম যে কাউকে 2 বছর সাসপেন্ড করেছে, তার মানে আগামী 2 বছর সে পরীক্ষা দিতে পারবে না, এরকম। এছাড়াও আরেকটা আছে বিধির মধ্যে, 60-এর 3-এর বিধান মতে কোনো প্রার্থী অ্যাডভোকেট তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে যদি মিথ্যা তথ্য প্রদান করে, অর্থাৎ আপনার বয়স নিয়ে মিথ্যা বললেন, বা আপনি যে সার্টিফিকেট পেয়েছেন সেখানে রেজাল্ট নিয়ে হয়তো বা আপনি কোনো মিথ্যা তথ্য দিলেন, যে তথ্যটা আপনি হয়তো বা 6 মাসের আপনার শিক্ষানবিশকাল পূর্ণ হয়নি, সেই তারিখ নিয়ে আপনি একটু কি করলেন, হেরফের করলেন। মনে করেন 5 মাস হয়েছে,
আপনি 6 মাস তৈরি করার জন্য একটু কি করলেন, টেম্পার করলেন। তো যাই হোক, মিথ্যা তথ্য দিয়েছেন আপনি, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু অনেক কিছু পূরণ করতে হয়। এখন তো অনলাইনেই করতে হয়। তো সেখানেও কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, দিলে যদি আপনি ধরা খান তাহলে 5 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আমরা যোগ্যতা অযোগ্যতা দেখলাম বার কাউন্সিল অর্ডারের আর্টিকেল অনুসারে, 27-1 এবং 3 অনুসারে, এবং রুলস 60-3 অনুসারে। তো এই জায়গাগুলো আপনাদের মনে রাখতে হবে। তাহলে যদি যোগ্যতা আসে শুধু, তাহলে যোগ্যতাই লিখবেন। যদি যোগ্যতা অযোগ্যতা উভয় আসে, উভয়ই লিখবেন। আর শুধু অযোগ্যতা আসলে অযোগ্যতা লিখবেন। আচ্ছা, এখানে অ্যাটর্নি জেনারেল এর মর্যাদা মূল্যায়ন করুন, এই প্রশ্নটা একটি নতুন প্রশ্ন। এটা কোথায় আছে? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 64-তে কিন্তু কিভাবে একজন অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন তার সম্পর্কে বলা আছে। এখানে যে তথ্যটা দেওয়া আছে, এটা এর আগের যে অ্যাটর্নি জেনারেল স্যার ছিলেন, হ্যাঁ, তার সম্পর্কে বলা আছে। যেমন, যেহেতু এখন পরিস্থিতি দেশের অন্যরকম, তো এখন অ্যাডহক কমিটি আছেন, অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাডহক কমিটির একটা অংশ। আগামী মে মাসে নির্বাচন হবে এবং নতুন অ্যাটর্নি জেনারেল আসবে। তো আমার নোটে এই যে এখানে যে অ্যাটর্নি জেনারেলের নাম আছে, এটা পরিবর্তন হবে। আমি আপনাদেরকে নতুন যে নোটের অংশ দেবো সেখানে অবশ্যই পরিবর্তন হয়ে আসবে। আর আমি আপনাদেরকে ক্লাস শেষে টেক্সট করে দিয়ে দেবো যে নতুন অ্যাটর্নি জেনারেলের নাম কি এবং তিনি কততম। তিনি 16তম অ্যাটর্নি জেনারেল, বলে বর্তমানে যিনি আছেন তিনি 17তম হবেন। আর বাকি তথ্যগুলো একই থাকবে, শুধু নাম পরিবর্তন হবে এবং 17তম লিখতে হবে। অ্যাটর্নি জেনারেল মহোদয় এর মর্যাদা, মর্যাদা বলা আছে অনুচ্ছেদ 5-এ। কি মর্যাদা দেওয়া হয়েছে? তিনি পদাধিকার বলে, তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার কারণেই তিনি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হয়ে যাবেন। তাহলে এটা তার একটা বড় সম্মান, মর্যাদা। আবার বলা হচ্ছে 11B এর বিধান মতে তিনি পদাধিকার বলে নিবন্ধন কমিটিরও কিন্তু একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন। তিনি এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির কিন্তু সভাপতি না বা চেয়ারম্যান না, কিন্তু তিনি একজন সদস্য। এনরোলমেন্ট কমিটির সভাপতি হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের একজন সম্মানিত বা মাননীয় বিচারপতি। এরপরে 26, অনুচ্ছেদ 26-এ আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে প্রাক শ্রোতা অধিকার মানে রাইট অফ প্রি অডিয়েন্স এর মর্যাদা প্রদান করা হয়েছে। 26-এ আছে কিন্তু, এমসিকিউ নোটে স্পষ্ট এগুলা লেখা আছে। অত্র অনুচ্ছেদের বিধান মতে 26-এ কি লেখা আছে? সকল অ্যাডভোকেটদের ওপর অ্যাটর্নি জেনারেল এর প্রাক শ্রোতা অধিকার থাকবে। অর্থাৎ একটা কোর্টে অ্যাটর্নি জেনারেল সহ আরো 5-7 জন অ্যাডভোকেট একটা মামলায় হিয়ারিং করবেন, তো প্রথমে অ্যাটর্নি জেনারেল স্যারকে বলার সুযোগ দিতে হবে। এটা তার মর্যাদা। বয়সে তার বাবাও যদি তার পাশে দাঁড়িয়ে থাকেন, তাহলেও কিন্তু অ্যাটর্নি জেনারেল স্যার প্রথমে বলার সুযোগ থাকবেন, কারণ তিনি পদে বড় হয়ে গেছেন তাই। প্রাক-শ্রোতা অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেটদের সিনিয়র হিসেবে বিবেচিত হবেন। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। তার বয়স এখানে ফ্যাক্টর না, তিনি অ্যাটর্নি জেনারেল বলেই বাংলাদেশের সকল নবীন প্রবীণ নবীন এবং প্রবীণ সকলেরই তিনি সিনিয়র হিসেবে বিবেচিত হবেন। তাহলে এটা একটা অনেক বড় ধরনের একটা সম্মান, যেটা 26 অনুচ্ছেদ দিচ্ছে কাকে? অ্যাটর্নি জেনারেল স্যারকে। তো এটা একটু আলোচনা করে দিলাম, নতুন প্রশ্ন। এরপরে আমরা দুইটা প্রবলেমেটিক প্রশ্ন আলোচনা করব, তারপরে পরের টপিকে চলে যাব। বলা হচ্ছে একজন 52 বছর বয়স্ক ব্যক্তি, এখানে আমি বয়স উল্লেখ করছি 52। তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে প্রায় 4 বছর পূর্বে দণ্ডিত মানে কনভিক্টেড হন। এখন তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। এখানে উৎসুক হয়ে আছে, ইচ্ছুক, রস্বই দিতে হবে। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। দেখেন, এই প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে? 52 বছর বয়স, তার মানে বয়স বেশি মনে হচ্ছে যে সে হয়তো বা পরীক্ষা দিতে পারবে না বয়সের কারণে, কিন্তু 27-এ কি আছে? 21+, মানে 21 বছর হলেই হবে। আর তার উপরে 100 বছর বয়স্ক কোনো ব্যক্তিও যদি পরীক্ষা দিতে চান, মানে ঊর্ধ্ব সীমা নাই বয়সের, আনলিমিটেড উপরের ক্ষেত্রে, মানে বয়সের যে লিমিটেশনে বাধা হয়নি। আরেকটা বলা আছে নৈতিক অবক্ষয়ের জন্য, 27-এ 3-এ যেটা আছে। তাহলে
52 বছর বয়স 27-এর ক অনুসারে মানে 27-এর 1 অনুসারে করতে হবে, এবং পরে যে 4 বছর পূর্বে তিনি কনভিক্টেড হলেন, 5 বছর তো পূর্ণ হয়নি, তার মানে 1 বছর তাকে এখনো কি করতে হবে, বসে থাকতে হবে। ব্যাপারটা এরকম। তো এভাবেই দেখেন বলা আছে। তাহলে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, এখানে আপনারা বলতে পারেন যে ঘটনা, ঘটনা বলে এই পয়েন্টগুলো বলবেন। আর তারপরে জিজ্ঞাসিত বিষয় এখানে আছে, বা আলোচ্য বিষয়, বা বলতে পারেন ইস্যু, যেটাই হোক। আর তারপরে এখানে প্রাসঙ্গিক আইন, প্রাসঙ্গিক আইনের মধ্যে এই যে 27 অনুচ্ছেদ একটু আগে আমরা পড়লাম, সেখানে যে 3টা কোয়ালিফিকেশন সেটা উল্লেখ করবেন। তারপরে 27-এ 3-এ আছে কি, এই যে 2টা ডিসকোয়ালিফিকেশন সেটা উল্লেখ করবেন, করার পরে আমরা মূল আলোচনা যাব। এটা যদি 5-এর কম নম্বরের জন্য আসে, তাহলে আপনাদের এখন যতটুকু দেখালাম কিছুই লেখা লাগবে না, জাস্ট এই মুহূর্তে যে আমি সবুজ রঙের হাইলাইট করব, আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও আইনের বিধান অনুসারে, এই যে আইনটা সংক্ষেপে আপনাকে বলে দিতে হবে এর মধ্যে। ক এর বয়স 52 বছর, সুতরাং বয়সের ক্ষেত্রে ক এর কোনো অযোগ্যতা নেই, কারণ 52 বছর মানে 21+, 21 হয়ে গেছে। কেননা যোগ্যতা হিসাবে বয়সের নিম্নসীমা 21 বছর, কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। হয়তো তার আইনে ডিগ্রিও আছে, আইনে ডিগ্রি আছে বলেই তো তার পরীক্ষা দেওয়ার বিষয়টি আসছে, যদিও প্রশ্নে উল্লেখ নেই, আমরা ধরে নিতে পারি। তাই এখানে হয়তো কথাটা উল্লেখ করেছি টেকনিক্যালি। কিন্তু যেহেতু তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত বা কনভিক্টেড হন, এবং উক্ত দণ্ডাদেশের পর 5 বছর অতিক্রম হয়নি, প্রায় 4 বছর অতিক্রম হয়েছে, অতএব একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইনজীবী হিসাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে ক এর জন্য আমার পরামর্শ এই যে, এখানে আমার শব্দটা ইউজ করতে হবে, কারণ এখানে আপনার বলা হচ্ছে প্রশ্নে, তাই এখানে আমার শব্দটা উত্তরে লিখতে হবে। তাহলে 1 নম্বরে, তিনি আগামী 1 বছর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সিলেবাস অনুসারে অধ্যয়ন করতে থাকুন। মানে যেহেতু 1 বছর বসেই থাকবে, পড়তে তো আর অযোগ্যতা নাই, তিনি বাসায় পড়বেন, বাসায় পড়লে তো আর বার কাউন্সিল নিষেধ করবে না যে আপনার তো এখনো যোগ্যতাই হয়নি, আপনি বাসায়ও পড়তে পারবেন না, এই তো আর বলতে পারবে না কেউ। তো বাসায় তিনি পড়বেন নেক্সট যখন পরীক্ষা হবে সেটার জন্য। 1 বছর পর দণ্ডাদেশের 5 বছর অতিক্রম হলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য পিপুলেজ রেজিস্ট্রেশন, যেটাকে আমরা ইন্টিমেশন বলি, এর ব্যবস্থা করবেন। ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন সিনিয়র অ্যাডভোকেটের নিকট একখানা 6 মাসের শিক্ষানবিশ কাল সম্পূর্ণ করবেন। এখানে একখানা হবে না, একটানা, একটানাই লিখেছি। সেই সাথে উক্ত বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে শিক্ষানবিষ্কার সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করবেন, যেটা আমরা অলরেডি পড়েছি যোগ্যতা অযোগ্যতার মধ্যে, সেটাই আমি এখানে পয়েন্ট আকারে তুলে ধরছি। অতঃপর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী পরীক্ষার পরবর্তী তালিকাভুক্তির পরবর্তী পরীক্ষার নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। কেন নোটিশের জন্য অপেক্ষা করতে হবে তাকে, এই পরামর্শ দিব। কারণ নোটিশ আপনারা যেমন অপেক্ষা করছেন, নোটিশ না দিলে তো ফর্ম ফিল আপই করতে পারবেন না, পরীক্ষা তো দূরে কথা। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন। একজন 62 বছর বয়স্ক মহিলা, এখানে বয়সও বেশি উল্লেখ করেছি, আবার মহিলা কথাটা উল্লেখ করেছি, তার মানে এখানে আপনাকে আরো একটা নতুন অনুচ্ছেদকে আমি এখানে টার্গেট করে প্রশ্ন করেছি। তিনি সরকারি চাকরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেন। কি করেছেন? অবসর, অবসর গ্রহণ করা। আচ্ছা, কেউ লাইন আছেন? মিলন ভাই বলেন। জি স্যার। ধন্যবাদ। আপনি লাইনে আছেন কিনা সেটাও বুঝতে পারছি না, তার মানে এতই নীরব আছেন, মনে হয় যে ক্লাসরুমে আছেন। খুবই ভালো লাগলো বিষয়টি আমার, জি স্যার। কোনো নয়েজ হয়নি। আচ্ছা, এই যে অবসর গ্রহণ করেছেন, অবসর গ্রহণ করা এটা কি তার জন্য অযোগ্যতা? না স্যার, কোনো অযোগ্যতা না। কোনো অযোগ্যতা না, কারণ কিন্তু সেটা আপনি যখন আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়েই তো সে অবসর গ্রহণ করেছে। হ্যাঁ, তো এখানে অবসর যদি বয়স শেষেও করেন তাতেও সমস্যা নাই। আবার চাকরি মানে চাকরি যত বছর করার দরকার তত বছর হয়ে গেছে, মানে এটাকে বলে যে আহ, আপনার চাকরির বয়স আর নাই এক কথায়, সহজ কথায়। আর আরেকটা হচ্ছে নিজে থেকেই অবসরে যাওয়া, চাকরির বয়স আছে কিন্তু আমি 5 বছর আগে স্বেচ্ছায় অবসরে গেলাম, সেটাও হতে পারে।
তো অবসরটা কোনো অযোগ্যতা নাই, কিন্তু ভাইভাতে গেলে যারা বয়স বেশি অবসরে গেছেন বা অন্য পেশায় ছিলেন এই পেশায় আসতে যাচ্ছেন তাদেরকে একটু নিরুৎসাহিত করে, মানে এই বয়সে আর কোর্টে এসে কি করবেন, ব্যাপারটা এরকম। কিন্তু তারপরেও কিছু টেকনিক আছে, সেই ভাইভা উত্তরগুলো দিতে হবে। মানে আপনার খুব প্যাশন, আপনি অন্য পেশা ছেড়ে আমি এই পেশাতেই, আমার খুব ছোটবেলা থেকে স্বপ্ন, আমার পরিবারের যারা সদস্য আছে তারাও চায়, এখন আমার সন্তানরাও আমাকে মোটিভেট করছে, মানে এমন ভাবে অ্যাডভোকেট পেশাটাকে গ্লোরিফাই করতে হবে যে আপনি এটার জন্য মরিয়া হয়ে আছেন, তাহলে আপনাকে ও জি। নিশ্চয় দিবে। কিন্তু অনেকেই এই পেশা এখন অন্য কিছু হচ্ছে না তাই আসছি, তার মানে অন্য পেশায় তিনি ছিলেন না, শিক্ষানবিশকালেই 20 বছর ধরে তিনি ছিলেন, তাহলে এটা জি। আপনার কি, এটা আপনার ব্যর্থতা, দুর্বলতা প্রকাশ পাবে। কিন্তু আপনি জি। না, ভালোই ছিলাম স্যার, অন্য পেশায় ছিলাম, এইভাবে বলতে হবে। তো ভাইবা জি। যখন আমি ক্লাস নিব, ভাইবার কিছু ক্লাস আছেও অনলাইনে আমার, তখন এই জিনিসগুলো আলোচনা করব। আর ভাইবার সময় আমি কি করি, প্রতিটা স্টুডেন্টকে আলাদাভাবে টাইম দিই আমি, কারণ প্রতিজন এক একজনের স্টুডেন্টের এক 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 গল্প থাকে। এবং যেদিন ভাইবা হয় তার আগে রাত্রে আমি নিজে মক টেস্ট নিই, মানে ডেমো ভাইবা নিই। সেক্ষেত্রে জি। আমি প্রশ্ন করি, রিয়েল প্রশ্ন করি তার লাইফের। শোনার পরে আমি বলি যে এই এই কথাটা যে বললেন এটা বলা যাবে না, বললে আপনি নির্ঘাত ফেল হওয়ার জি। সম্ভাবনা আছে, ওই প্রয়োজনে একটু হলেও আপনি তথ্য গোপন করতে হবে, বাইপাস করতে হবে, ওই টেকনিক গুলো শিখিয়ে দেবো। তো এটা কিন্তু জি। এই রিলেটেড প্রশ্ন। 62 বছর বয়স্ক মহিলা, মানে বয়সের ব্যাপার না, মহিলা হলে কি অযোগ্য কেউ? না স্যার। তা মহিলা হওয়ার জন্য এটা কি তাকে আলাদা আলাদাভাবে কোনো ডকুমেন্ট নিতে হয় কিনা? না। একজন বলছেন রেকর্ড চালু নেই, না এখন রেকর্ড চালু আছে। এখন তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে ইচ্ছুক। আচ্ছা, ভালো, খুবই ভালো। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে ওই একই প্রশ্ন, যুক্তি দিন। এই দুইটা প্রশ্ন কিন্তু আমার বানানো প্রশ্ন, ইতিপূর্বে কখনো আসেনি। তবে হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে, কেমন আসতে পারে আমি মুখে মুখে আরো বলবো। তো এখানেও দেখেন আপনি 27 আলোচনা করতে হবে অনুচ্ছেদ, আবার 28 আলোচনা করতে হবে মহিলা বিষয়, যে 23 সালের যে এমসিকিউ প্রশ্ন চলে আসছিল এই 28 অনুচ্ছেদ। অত্র আদেশের অনুচ্ছেদ 28-এর বিধান মতে কোনো মহিলা শুধুমাত্র তার লিঙ্গের কারণে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য অযোগ্য হবেন না, কারণ তিনি ফিমেল বলে কিন্তু অযোগ্য হবেন না। অত্র অনুচ্ছেদের বিধান দ্বারা লিঙ্গ বৈষম্যকে নিরুৎসাহিত করা হয়েছে। মেবি এইভাবে প্রশ্ন আসছিল যে লিঙ্গ বৈষম্য বিরোধী অনুচ্ছেদ কোনটি, অনুচ্ছেদ 28, এভাবে আসছিল এমসিকিউ প্রশ্ন। তো এইভাবে আপনাদের চলে আসতে পারে। তো এখানে পড়বেন, পড়লে বুঝতে পারবেন এই অংশটুকু আগের যে উত্তর ছিল সেটার মতোই। এখন আমি বলি যে অনুচ্ছেদ 27 এর 1 এবং 3 এবং অনুচ্ছেদ না, বিধি 60 মানে 60, বিধি যে 60 পুরোটা পড়তে হবে। হ্যাঁ, তাহলে ঘুরে ফিরে যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করা যাবে। যেমন এখানে বাংলাদেশের নাগরিক কথাটা না দিয়ে দিতে পারে তিনি পাকিস্তানের নাগরিক, তিনি ভারতের নাগরিক, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তো অস্ট্রেলিয়ার নাগরিক হলে বাংলাদেশের যদি নাগরিকত্ব না থাকে তাহলে তিনি তো পরীক্ষা দিতে পারবেন না, তাহলে এটা তার সবচেয়ে বড় অযোগ্যতা, তাই নয় কি জি। মিলন ভাই? জি তাহলে স্যার। বাংলাদেশের নাগরিক না থেকে যদি বলা হলো যে একজন ভারতীয় নাগরিক, তাহলে তো তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, পরীক্ষা মানে দিতে পারবে না। আহ, তিনি পরীক্ষা দিতে পারবেন না অ্যাডভোকেট হিসাবে। তারপরে জি। এখানে বয়স বলে দেওয়া হলো 20 বছর, তাও তিনি দিতে পারবেন না। জি। তারপরে এখানে বলা হলো যে তার যে ডিগ্রি, সেই ডিগ্রিটা এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, জি। সে হুম। আইনের ডিগ্রি এখনো অসম্পূর্ণ, তাহলে কি তিনি পরীক্ষা দিতে পারবেন? পারবেন না। তাহলে এভাবে যোগ্যতা ও অযোগ্যতাকে টার্গেট করে প্রশ্ন আসতে পারে, স্যার, বুঝে উত্তর আমি করতে হবে আমি- আপনার। বলেন। স্যার আমি একটু প্রশ্ন করতাম। হুম হুম। স্যার, ওই যে বলেন। একটা বই, একটা জায়গায় দেখছিলাম যে যদি 7 বছর মুক্তার হিসাবে প্র্যাকটিস করে তাহলে সে বার কাউন্সিল পরীক্ষা দিতে পারে। কিন্তু হুম আমার কথা হলো, যদি তার হলো 7 বছর ধরে মুক্তার হয়েছে বা আইনজীবী ক্লার্ক হিসাবে সে কাজ করেছে, কিন্তু তার যদি আইনি ডিগ্রি না থাকে, সে কি হুম। আদৌ পরীক্ষা দিতে পারবে?
না, এখানে মুক্তারের পদটা এটা নিয়ে প্রিভিয়াস ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখেন। ঠিক আছে, আচ্ছা দেখি। ওই হ্যাঁ, ভিডিওতে ব্যাখ্যা করেছি ওই ভিডিও। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, মিলন ভাই প্রশ্ন করেছেন যেটা, সেটা বিগত বছর যে ভিডিও সেটাতে ছিল। আর এই প্রশ্ন যেহেতু মিলন ভাই আগের ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তাই মিলন ভাইকে এবং সবাইকে অনুরোধ করব আগের ভিডিওটা দেখে সেটা একটু বোঝার চেষ্টা করা। আর এইটা আসলে রিটেন প্রশ্নের জন্য প্রাসঙ্গিক কোনো প্রশ্ন নয়, তবে ভাইভাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। টপিক 2, টপিক 2-এ যেটা বলা হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল এই বিষয়ে, এখানে আমরা মাত্র একটি প্রশ্ন পড়লেই হবে। তিন ভাবে প্রশ্নটা ইতিপূর্বে এসেছে। বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন, কার্যাবলী বা ক্ষমতা বা এখতিয়ার। তাহলে গঠন, কার্যাবলী, দুইটা পয়েন্ট এখানে আছে। আর হচ্ছে কার্যব্যবস্থা বা পদ্ধতি, তাহলে কয়টা হলো? তিনটা। এবং শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করুন, মানে একের মধ্যে চার: গঠন, কার্যাবলী, কার্যব্যবস্থা বা পদ্ধতি এবং শাস্তি। তো কার্যাবলী আর কার্যব্যবস্থা অনেকটা কাছাকাছি, তবে হ্যাঁ, কি কি কাজ করে এবং কিভাবে কাজগুলো করে এই কারণে সামান্য পার্থক্য আছে, সেটা আমরা দেখব। প্রশ্নটা অন্যভাবে যদি আসে, অথবা দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। এখানে দুইটা বিষয় বলেছে। অথবা কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কোথায় ও কিভাবে আবেদন বা অভিযোগ করা যায়, ট্রাইব্যুনালে করতে হয়। তার মানে ট্রাইব্যুনালেরই আলোচনার কথা বলা হচ্ছে। অসদাচরণ প্রমাণিত হলে তার কি কি শাস্তি হতে পারে, 1 নম্বর প্রশ্নের মধ্যে আমরা শাস্তি দেখলাম, সেই শাস্তির কথা বলা হচ্ছে। উক্ত শাস্তির বিরুদ্ধে প্রতিকার কি? আপনি যদি শাস্তি আলোচনা করেন, এর বিরুদ্ধে প্রতিকার কি? কেউ শাস্তি পেলে সে আপিল, রিভিউ কোনো কিছু করতে পারবে কিনা, সেগুলো আলোচনা করতে হবে। তো তিনটা প্রশ্ন একই একই ওভারল্যাপিং আছে। তবে মাঝখানের প্রশ্নটা হয়তো বা একটু কম উত্তর করলেও হবে, কিন্তু আমরা সবগুলোই পড়বো। এই প্রশ্নর উত্তর আমরা সবচেয়ে বেস্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি এখানে। অনুচ্ছেদ 2(i) এর বিধান মতে ট্রাইব্যুনাল বলতে এই আদেশের অধীন গঠিত ট্রাইব্যুনালকে বোঝাবে। এটা দিয়ে শুরু করলাম। তারপরে ট্রাইব্যুনালের গঠন। ট্রাইব্যুনালের গঠন আছে 33 অনুচ্ছেদে। এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে। প্রতিটি ট্রাইব্যুনাল 3 সদস্য বিশিষ্ট হবে, অর্থাৎ ট্রাইব্যুনালের যে সদস্য বা মেম্বার তারা হচ্ছে 3 জন হবেন, যার মধ্যে 2 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে নির্ধারিত। আমরা জানি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হচ্ছে টোটাল 15 জন, এর মধ্যে 2 জন হবেন এবং একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে মনোনীত হবে। এবং বাংলাদেশে যত অ্যাডভোকেট আছে তার মধ্যে যে কোনো একজন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হতে, এই ট্রাইব্যুনালের সদস্য হবেন। আর ট্রাইব্যুনাল একটাও হতে পারে, একাধিকও হতে পারে। মনে করেন একসাথে যদি 100 জন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, বিভিন্ন বার থেকে 100 জন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করলে একটা দুইটা ট্রাইব্যুনাল দিয়ে তো তাদের আর বিচার করা যাবে না। সেক্ষেত্রে অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং প্রতিটা ট্রাইব্যুনালের 3 জন করে সদস্য থাকবে। 2 জন ওই 15 জনের থেকে নিতে হবে এবং একজন করে অ্যাডভোকেট দিতে হবে। এভাবে 3 জন সভাপতি হবেন সদস্যদের মধ্য হতে যিনি সর্বাপেক্ষা জ্যেষ্ঠ বা সিনিয়র, অর্থাৎ 2 জনের মধ্যে যিনি সিনিয়র তিনি হবেন সভাপতি বা চেয়ারম্যান। আর অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। এটা একটা পয়েন্ট যে অ্যাটর্নি জেনারেল স্যার কখনো ট্রাইব্যুনালের সদস্য হতে পারেন না। কেন পারেন না? কারণ তিনি তো প্রসিকিউশন পক্ষে, যিনি দরখাস্ত করবেন কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে, সেই দরখাস্তকারীর পক্ষে তিনি মামলা পরিচালনা করবেন অ্যাজ এ লয়ার। তিনি কৌশলী হিসাবে কাজ করবেন। আর যে 3 জন ট্রাইব্যুনালের সদস্যের কথা বলা হচ্ছে তারা বিচারক হিসাবে কাজ করবেন। তাহলে অ্যাটর্নি জেনারেল তো বিচারক হিসাবে কাজ করতে পারেন না, তিনি তো অ্যাডভোকেট হিসাবে অ্যাডভোকেসি করবেন সরকার পক্ষে। তার মানে মনে করেন রহিম নামে একজন ব্যক্তি অ্যাডভোকেট রানার বিরুদ্ধে মামলা করলেন,
মানে অভিযোগ দিলেন, তাহলে রহিমের পক্ষে অ্যাটর্নি জেনারেল মানে যিনি দরখাস্ত করলেন সেই দরখাস্তকারীর পক্ষে, অভিযোগকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল স্যার কি করবেন? মামলা পরিচালনা করবেন। তো তিনি তো কৌশলী, তিনি তো আর বিচারক না, এই কারণে হতে পারবেন না। কিন্তু এই লাইনটা কেন দেওয়া দরকার আছে? কারণ 15 জনের মধ্যে 2 জন সদস্য হবেন। তো অ্যাটর্নি জেনারেল স্যার তো বার কাউন্সিল এর সদস্যের 15 জনের একজন। এই কারণে যেন কনফিউশন তৈরি না হয়, তাই 33 অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল স্যার হতে পারবেন না, এটা বিশেষভাবে উল্লেখ করাই আছে। গঠন শেষ 33 অনুসারে। এরপরে আমরা দেখব কার্যপ্রণালী বা ফাংশন 34 অনুসারে। ট্রাইব্যুনালের নির্ধারিত পদ্ধতিতে অ্যাডভোকেটদের আচরণ সংক্রান্ত তদন্ত করবে। অ্যাডভোকেটরা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা তদন্ত করবেন। ট্রাইব্যুনাল শুনানির জন্য দিন ধার্য করবে এবং তাহলে ট্রাইব্যুনালের কার্যাবলী আমরা পড়ছি, তো ট্রাইব্যুনাল কবে কি শুনানি হবে সেটার জন্য দিন দিবে, যেমন আদালতে দিন ধার্য হয় মামলা তারিখ পড়ে, তেমন আদেশের পূর্বে অভিযুক্ত অ্যাডভোকেট ও অ্যাটর্নি জেনারেল মহোদয়কে সাক্ষ্য প্রদানের সুযোগ দিতে হবে। তাহলে অ্যাটর্নি জেনারেল অভিযোগকারী পক্ষে এবং যিনি অভিযুক্ত অ্যাডভোকেট তার পক্ষে আবার মামলা পরিচালনার জন্য তিনি নিজেই অথবা অন্য একজন অ্যাডভোকেট হায়ার করতে পারেন, এক বা একাধিক, উভয়কেই কথা বলার সুযোগ দিতে হবে। এই আদেশ বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইনে বা যা কিছুই থাকুক না কেন, ট্রাইব্যুনালের সভাপতি যে কোনো সদস্যকে প্রাথমিক ইস্যুসমূহ বিবেচনা মানে প্রাইমা ফেসি দেখেই সিদ্ধান্ত গ্রহণ ও সাক্ষ্য লিপিবদ্ধ করার ক্ষমতা প্রদান করতে পারেন। অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি খারিজ করতে পারেন, মানে অনুসন্ধান করলো শুধুমাত্র, করার পরে যদি দেখে যে আসলে কোনো বিচার কার্য অগ্রসর হওয়ার মতো কোনো কি নাই, কারণ নাই। অনেক সময় মামলা করলে যে তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে চার্জশিট না এসে যদি ফাইনাল রিপোর্ট আসে, অর্থাৎ যদি অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত না হয়, তাহলে কি করা হয়? মামলাতে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়, ডিসচার্জ করে দেওয়া হয়। তো এটা অনেকটা ডিসচার্জের মতন। অথবা অনুচ্ছেদ 32(1) এর বিধান মতে শাস্তি প্রদান করতে পারে। বার কাউন্সিল নিজ উদ্যোগে অভিযোগ প্রেরণ করলে সেক্ষেত্রে বার কাউন্সিলকে অভিযোগের সিদ্ধান্ত বিষয়ে অবহিত করবে। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল যদি নিজে থেকেই কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ লিখে ট্রাইব্যুনালে প্রেরণ করেন, তাহলে কি হলো সেটা আবার বার কাউন্সিলকে অবহিত করতে হবে, যে আপনি যে একটা বার কাউন্সিলের কর্তৃপক্ষ যদি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অ্যাকশন নেয়, সেক্ষেত্রে নিজেরা নিতে পারবে না, ট্রাইব্যুনালের মাধ্যমেই নিতে হবে। তো ট্রাইব্যুনালে প্রেরণ করা হলো, ট্রাইব্যুনাল অনুসন্ধান করলো, তারপরে যে সিদ্ধান্ত হলো সেইটা আবার কাকে জানাতে হবে? বার কাউন্সিলকে অফিসিয়াল চিঠির মাধ্যমে জানাতে হবে। যে ক্ষেত্রে ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে প্র্যাকটিস করা হতে বরখাস্ত করবে, সেক্ষেত্রে বরখাস্তের মেয়াদ অবশ্যই নির্ধারণ করবে, মানে মানে কত দিনের জন্য, কত মাসের জন্য বা কত বছরের জন্য তাকে বরখাস্ত করা হলো, সাসপেন্ড রাখা হলো, সেটা উল্লেখ করতে হবে আদেশে। তারপরে তিনি আবার অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। উক্ত সময়ে বরখাস্তকৃত অ্যাডভোকেট বাংলাদেশের কোনো আদালতে অথবা কোনো কর্তৃপক্ষের বা ব্যক্তির নিকট প্র্যাকটিস করা হতে নিষিদ্ধ হবেন। তার মানে তিনি নিজে একটা লিগ্যাল নোটিশও দিতে পারবেন না। আদালতে লিগ্যাল নোটিশ দিতে হলে তো আদালতে যাওয়া লাগে না, তো এই লিগ্যাল নোটিশও তিনি দিতে পারবেন না। এবং কাউকে কোনো অ্যাডভোকেট হিসেবে পরামর্শও দিতে পারবেন না, চেম্বারেও বসতে পারবেন না, এরকম। এই ধরনের বেশ কয়েকটি, এখানে 8টি কার্যাবলী আমি উল্লেখ করেছি। ট্রাইব্যুনালের নিকট আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীকে অনধিক 500 টাকা জরিমানা দিতে। এই যে 500 টাকা জরিমানা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভাইবা রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে একজন অভিযোগ করলো, অভিযোগ মিথ্যা প্রমাণ হলো, 500 টাকা জরিমানা দিতে হবে। বর্তমান যুগে এই 500 টাকা রাখাটা রেলিভেন্ট না। এটা 72 সালে 500 টাকার মূল্য অনেক ছিল, এখন এইটা অন্তত 50,000 টাকা করা উচিত। একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিবে, সেক্ষেত্রে এটার পরিমাণটা বেশি করা উচিত। এটা অ্যাডভোকেট হিসাবে আমার মনে হচ্ছে এরকম হওয়া উচিত। না হলে যে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করে তাকে হয়রানির শিকার করতে পারে মানুষ। ট্রাইব্যুনালের সকল আদেশ
মহামান্য হাইকোর্ট বিভাগ প্রদত্ত আদেশের ন্যায় কার্যকর হবে। ট্রাইব্যুনাল যে আদেশ দিবে সেটার ভ্যালু মহামান্য হাইকোর্ট বিভাগের ভ্যালুর মতো হবে। হাইকোর্ট বিভাগ যেমন আদেশ দেয়, রুলিং বা রুল জারি করে তেমন। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে অর্থাৎ সুমোটো হয়ে অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রিভিউ এর মাধ্যমে কার্যকর পরিবর্তন বা প্রত্যাহার করার ক্ষমতা রাখে। ট্রাইব্যুনাল নিজেই মনে করলো এই আদেশটা কি সঠিক হলো, আরেকবার দেখি, মানে আবার রিভিউ করি, নিজেই সুমোটো হয়ে রিভিউ করতে পারে ট্রাইব্যুনাল। অথবা ট্রাইব্যুনাল বলতে ওই যে ট্রাইব্যুনালের যে তিনজন বিচারক তাদের কথা বলা হচ্ছে। অথবা যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো সে অ্যাডভোকেট রিভিউ করতে পারে। অথবা যে অভিযোগকারী অভিযোগ করলেন তিনি যদি হেরে যান, 500 টাকা দেওয়ার ভয়ে তিনি আবার রিভিউয়ের আবেদন করতে পারেন যে আমি 500 টাকা দিব না, রিভিউ করেন, দেখেন তাকে সাজা দেওয়া যায় কিনা। যদি অভিযুক্ত অ্যাডভোকেট খালাস পেয়ে যায়, অর্থাৎ সংক্ষুব্ধ পক্ষ, সেটা অভিযোগকারী হোক বা অভিযুক্ত অ্যাডভোকেট হোক, উভয় পক্ষই কি করতে পারবেন, রিভিউ করতে পারবেন যদি তিনি সংক্ষুব্ধ হন। অথবা ট্রাইব্যুনাল নিজেও করতে পারে। কোনো অ্যাডভোকেটকে তিরস্কার, বরখাস্ত বা অপসারণ করা হলে তাহলে শাস্তি কি? তিরস্কার করা হলো, এখানে দরখাস্ত হয়ে আছে, এখানে হবে বরখাস্ত। দকে ব করে দেন, এই যে এই দটাকে ব করে দেন আপনারা, তাহলে এখানে হবে বরখাস্ত বা অপসারণ করা হলে অ্যাডভোকেট তালিকায় তার নামের সাথে উক্ত আদেশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কার্যাবলী। আর এখানে 35-এর বিধানে কিন্তু আবার ট্রাইব্যুনালের আরো কিছু কার্যাবলী আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেব। এবার ট্রাইব্যুনালের শাস্তির বিধান। আচ্ছা, এখানে এই যে 35 যে অনুচ্ছেদ, এই এই অংশটুকু কিন্তু না লিখলেও হয়। নম্বর বেশি আসলে 35ও লিখবেন, নম্বর কম আসলে শুধু 34 লিখবেন। 35টা আসলে কার্য পদ্ধতির মতন আসছে, কার্যপ্রণালী খুব একটা না। তবে এর মধ্যে এমসিকিউ প্রশ্ন করার মতো কিছু পয়েন্ট আছে, কিছু সেকশন আছে। যদি এমসিকিউ প্রশ্ন জটিল হয় এই জায়গা থেকে, অর্থাৎ অনুচ্ছেদ 35 থেকে প্রশ্ন এমসিকিউ এ দিয়ে দিতে পারে, তবে রিটেনে নাও লাগতে পারে। তাহলে ট্রাইব্যুনাল যদি কেউ শাস্তি দেয়, শাস্তির বিরুদ্ধে কি আছে, প্রতিকার আছে। তার আগে আমরা শাস্তি দেখে নিই। অনুচ্ছেদ 31-এ একজন অ্যাডভোকেটকে নির্ধারিত পদ্ধতিতে প্র্যাকটিস হতে বরখাস্ত করা যাবে, এটা 31-এ বলা হলো। আর 32-এ বলছে পেশাগত বা অন্যান্য অসদাচরণ প্রমাণিত হলে অ্যাডভোকেট এই ধরনের কাজ করেছে, সেটা পেশাগত অসদাচরণ হয়েছে, 42টা যে ক্যাননস আছে সেটার পরিপন্থী কোনো কাজ করেছে, অথবা সেই 42টা কাজের বাইরেও যদি কোনো নৈতিক অবক্ষয়মূলক কাজ করেন যেটা অসদাচরণের পর্যায়ে পড়ে, একজন অ্যাডভোকেট হিসাবে কাজটি করা যায় না, সেক্ষেত্রে অভিযুক্ত অ্যাডভোকেটকে তিরস্কার, প্র্যাকটিস হতে বরখাস্ত অথবা অপসারণ করা যাবে। ট্রাইব্যুনালের শাস্তির বিরুদ্ধে প্রতিকার। কেউ যদি শাস্তি পায় কোনো অ্যাডভোকেট, তাহলে তার কি কোনো এর বাইরে, মানে এই ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কোথাও কি কোনো কিছু করার সুযোগ আছে কিনা, না সেটাই ফাইনাল? হ্যাঁ বলছে এখানে সুযোগ আছে, তিনি নিজে দরখাস্ত করে রিভিউ করতে পারবেন, যেটা 34-এর 8-এ আছে। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রিভিউ এর মাধ্যমে কার্যকর বা পরিবর্তন বা প্রত্যাহার করতে পারে। আর আপিলও করা যাবে। কেউ যদি মনে করলো রিভিউ করলাম তো করলাম, না করলে আপিল করতে পারবেন অনুচ্ছেদ 36 অনুসারে। কোথায়? ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ সম্পর্কে অবগতির 90 দিনের মধ্যে। তাহলে এখানে আপিল করার তামাদির মেয়াদ হচ্ছে 90 দিন। 3 মাস বললেও হবে, তবে যেহেতু 90 দিন উল্লেখ করা আছে আপনারা 90 দিনই লিখবেন, 3 মাস বলবেন না। কারণ 3 মাস এবং 90 দিনের মধ্যে আপাত দৃষ্টিতে ম্যাথামেটিক্যালি পার্থক্য না থাকলেও এখানে কিন্তু আইনের ক্ষেত্রে 3 মাস আর 90 দিন একটু হলেও আলাদা। কারণ কোনো মাস 31, কোনো মাস 30, আবার কোনো মাস 28, কোনো মাস 29-এও হয়। এই কারণেই এখানে দিনটাই প্রায়োরিটি পায়, মাস নয়। সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। তাহলে আপিলের তামাদির মেয়াদ 90 দিন, এবং কোথায় করতে হবে? ডিরেক্ট
মহামান্য হাইকোর্ট বিভাগে, জেলা জজের কাছে যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশ বার কাউন্সিল যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগেই যেতে হবে। প্রতিটি আপিল মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এবং মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশটি চূড়ান্ত হিসাবে গণ্য হবে, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই, আপিল বিভাগে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকের আলোচনা এতটুকুই। অনেকেই বলেন যে স্যার রাত্রে যেহেতু ক্লাস হয়, ক্লাস সংক্ষিপ্ত করলে ভালো হয়। তো ক্লাস সংক্ষিপ্ত করার জন্যই এই কৌশলে ক্লাস নিব। যেগুলো বর্ণনামূলক প্রশ্ন সেগুলো আমি আর খুব একটা মানে এ টু জেড আলোচনা করব না। যেটা আলোচনা করার প্রয়োজন মনে করব সেটাই করব এবং আমি বুঝিয়ে দেব। যেটা আলোচনা করলাম না সেটাও, এবং যেটা আলোচনা করলাম এর মধ্যেও যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দেব। আর আপনাদের যারা প্রশ্ন করবেন তারা প্রশ্ন করার নিয়ম হচ্ছে, দেখবেন যে নিচের দিকে রিয়াকশন বলে একটা অংশ আছে, রিয়াকশনের মধ্যে গেলে রেজ হ্যান্ড অপশন থাকবে, সেখানে গিয়ে আপনারা রেজ হ্যান্ড যদি প্রেস করেন তাহলে আমি বুঝতে পারবো একজন হাত উত্তোলন করেছেন, তখন আমি কথা বলার সুযোগ করে দেব। এই মুহূর্তে যেহেতু ক্লাস শেষ, আমি আচ্ছা মিলন ভাই হাত উত্তোলন করেছেন, মিলন ভাইকে কথা বলার সুযোগ দিলাম। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ। স্যার এই রিভিউর বিষয়ে আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। রিভিউ যে নিজ উদ্যোগে এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে রিভিউ করতে পারে। হ্যাঁ। আহ, অন্য একটা জায়গায় পড়েছিলাম যে রিভিউ হলো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে রিভিউ করা যায়, আদালত নিজ উদ্যোগে রিভিউ করতে পারে না। কিন্তু এই বার কাউন্সিল পড়ার সময় দেখতেছি যে এই ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে প্লাস সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে রিভিউ করতে পারে। হুম। এই জায়গার কারণটা কি? এই সিভিল নিজ কোড, নিজ এখানে উদ্যোগে সিভিল, রিভিশন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে সিভিল যে ম্যাটার্স গুলো আছে, সিভিল কোড, সহকারী জি জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ, এছাড়া জি আরো যে জেলা জজ আছেন, অতিরিক্ত জেলা জজ আছেন, তো তারা রিভিউ নিজ উদ্যোগে করবেন কি করবেন না তাদের নিজস্ব বিষয়। তো এখানে রিভিউ এর বিষয়টা এখানে রাখা হয়েছে, নিজ উদ্যোগে করতে পারবেন না, আইনে রাখা আছে। আর জি ওখানে সিভিল কোর্টে দরখাস্ত দিলে করবেন কি কারণে? কারণ একটা মামলা দীর্ঘদিন ধরে চলে। হ্যাঁ, জি একটা জি মামলা দীর্ঘদিন ধরে চলে, চলার পর একটা রায় আসে। এখন যদি কোনো পক্ষ মনে করে যে আমার এটা রিভিউ হওয়া দরকার, রিভিউ এর সুযোগ নেন, আবেদন করেন। জি এখানে বাংলাদেশে যেহেতু কোর্টে চাপ বেশি, অনেক চাপ বেশি থাকার কারণে নিজেরা মামলা নিষ্পত্তি করে শেষ করতে পারছেন না, কুল কিনারা পাচ্ছেন না, ওনাদের বিশ্রামের সুযোগ নাই, এত জি মামলা। তো যদি জি নিজেরা রিভিউ করতে যান তাহলে তো আরো জি বার্ডেন হয়ে যাবে, রেগুলার যে মামলা সিরিয়াল আছে সেটাই হচ্ছে না। জি আর যে একটা নিষ্পত্তি হয়ে গেছে, আদেশ পেল, তার পছন্দ হলো না, সে নিজ থেকে রিভিউর আবেদন করতে পারে, সেটা ঠিক আছে, এটা আমার যুক্তি মনে হচ্ছে। আর এখানে নিজ উদ্যোগে উল্লেখ করা আছে এই কারণে, কারণ অ্যাডভোকেটদের বিরুদ্ধে অভিযোগ খুব একটা হয় না, খুবই কম। জি তাই একজন অ্যাডভোকেটের শাস্তি দেওয়ার আগে ট্রাইব্যুনালও চিন্তা করবে যে কত কষ্ট করে একজন অ্যাডভোকেট লাইসেন্স পেয়েছেন, কারণ তাকে যদি শাস্তি দেওয়া হয় তার যে পেশা, এই পেশার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই তারা নিজেরাও দ্বিতীয়বার ভাবে যে এই মানুষটাকে শাস্তি দিব, অ্যাডভোকেটটাকে আরেকবার ভেবে দেখি তো আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা। এটা একটা যুক্তি হতে পারে। জি আপনার উত্তর পেয়েছেন? স্যার, এর সাথে আমি আর একটু যোগ করতে চাচ্ছিলাম, এটা আমারটা কিরকম হয় জানি না। বলেন। স্যার এই যে এখানে দেওয়ানি আদালত তো মামলা গ্রহণ করে তারপরে বিচার করে, আর এখানে তো বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজেই হলো উম, অন্য অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করতে পারে। এই কারণে হয়তোবা এখানে এই বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে রিভিউ করতে পারে, এটা আমার আপনি মনে ভুল হচ্ছে। আপনি ভুল বললেন। বার কাউন্সিল ট্রাইব্যুনাল অন্যদের বিরুদ্ধে অভিযোগ নিজেরা নেয় না, বাংলাদেশ বার বার কাউন্সিল কাউন্সিল থেকে যায়, ট্রাইব্যুনালকে বার দেয়। কাউন্সিল থেকে যায়। হ্যাঁ, বার কাউন্সিল থেকে যায়। তাহলে এখানে ট্রাইব্যুনাল একটা বডি,
বার কাউন্সিল আরেকটা বডি, সেপারেট বডি। বার জি। কাউন্সিল বলতে 15 জন সদস্য বিশিষ্ট হ্যাঁ একটা হ্যাঁ। বডি, হুম, আর ট্রাইব্যুনাল হুম, হচ্ছে 3 জন সদস্য বিশিষ্ট একটা বডি, টোটালি ডিফারেন্ট জি বডি। তাহলে 15 জন জি সদস্যের যে বাংলাদেশ বার কাউন্সিল আছে, ইনারা অভিযোগ রেডি করে ট্রাইব্যুনালে পাঠায়। এবার ক্লিয়ার হলো জি আপনার? জি স্যার। আচ্ছা, আর জি, কি বলবেন বলেন। থ্যাংক ইউ। না স্যার, আহ, না আমি একটু আচ্ছা, স্যার ঠিক আছে। তা একটু এই জানার গভীরতাটা একটু বাড়ানোর জন্য আর কি প্রশ্ন করা। প্রশ্ন তো সবসময় আমি পছন্দ করি। প্রশ্ন করলে কি আমি কখনো কাউকে তিরস্কার করি? সবসময় প্রশ্ন করবো, না অপ্রাসঙ্গিক প্রশ্ন হলেও করবেন, সমস্যা নাই। কারণ অনেক সময় মানুষ বোঝে না কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক হলে আমি বলবো এটা দরকার নাই। জি ঠিক আছে। আচ্ছা, জি স্যার। এবার শিবলি ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার লেখালেখি কেমন চলছে? আপাতত এখন তো পড়ালেখার জন্য সব বন্ধ। এখন আসলে আহ, দিকে মনে দিতে পারছি না। তো স্যার আমি এদিকে একটু যেটা জানতে মনোযোগ চাচ্ছিলাম দিতে সেটা হবে। হচ্ছে, জি জি বলেন। জি, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে 156 পৃষ্ঠা, আমাদের এই নোটের 156 পৃষ্ঠা, যেটা আপনার এখানে ট্রাইব্যুনালের শাস্তির বিধান যেখানে বলা হয়েছে। ট্রাইব্যুনালের শাস্তির বিধানে বলা হচ্ছে যে অনুচ্ছেদ 31-এ বলা হয়েছে যে একজন অ্যাডভোকেটকে নির্ধারিত পদ্ধতিতে প্র্যাকটিস থেকে বরখাস্ত করা যাবে। কিন্তু এখানে বেয়ার একটা আমি যতটুকু দেখলাম, বেয়ার একটা এখানে ইংরেজি বলা হয়েছে আর্টিকেল 31, an advocate may be suspend his practice in such manner as may be prescribed। অর্থাৎ বাংলা করা হয়েছে একজন অ্যাডভোকেট তার আইন চর্চা অধিকার বিধি মোতাবেক স্থগিত করতে পারে। এটা কি আমাদের যেটা এখানে আপনি নোটে যেটা দিয়েছেন সেটার সঙ্গে কোনো সংঘর্ষ হচ্ছে বলে মনে হচ্ছে আমার। এখানে বলা হচ্ছে যে আমি ব্যারেক্টের অর্থ যদি করি তাহলে তো বুঝতে হবে যে অ্যাডভোকেট সাহেব নিজেই নিজের আম, চর্চাকে কিছুদিনের জন্য স্থগিত রাখার জন্য হয়তো কোনো প্রসিডিং নিতে পারেন। আর যদি আপনার নোটের ব্যাখ্যা গ্রহণ করি তাহলে হবে যে অ্যাডভোকেটকে নির্ধারিত পদ্ধতিতে বরখাস্ত করা যাবে, সেটা বার কাউন্সিল করবে। কোনটা সঠিক যদি একটু বলতেন। আপনি বিয়ার একটা যে বাংলাটা সেটা আবার বলেন। একজন অ্যাডভোকেট তার আইন পেশা চর্চার অধিকার বিধি মোতাবেক স্থগিত করতে পারবেন, এটা বিধি ব্যারেক্টে বলা হয়েছে। মোতাবেক, বিধি মোতাবেক আছে না? জি জি জি, এখানে অ্যাডভোকেট আচ্ছা, নিজে স্থগিত করতে পারবেন বলা হচ্ছে। তাই তাই নিজে স্থগিত কেউ করে যদি আদেশ দেওয়া না হয়? আমি এমনি আদেশ কে অবশ্য দিবে? যেটা জেনেছি আমি যে কোনো বলি, লয়ার যদি, এখানে এখানে ট্রাইব্যুনাল আদেশ দিবে, ট্রাইব্যুনাল বলে দিবে, প্রেসক্রাইব করে দিবে ট্রাইব্যুনাল। প্রেসক্রিপশন ডাক্তার রোগীর জন্য লিখে, প্রেসক্রিপশন নিজে নিজের জন্য রোগী লেখে না। এটা আগে মাথায় নেন। এটা বুঝতে পেরেছেন কিনা কথা? মনে করেন মিস্টার এক্স অভিযুক্ত, আর মিস্টার এক্স কে কি ট্রাইব্যুনাল বলবে যে আপনি নিজে নিজের জন্য শাস্তির বিধানটা রেডি করেন? মানে আপনি বরখাস্ত, আপনি নিজে কিভাবে নিজেকে স্থগিত রাখবেন সেটা রাখেন। এইটা কখনো কোনো অ্যাডভোকেট নিজের শাস্তি নিজে নির্ধারণ করতে পারেন না। ট্রাইব্যুনালই শাস্তির বিধানটা নির্ধারণ করে দিবেন। 31 অনুচ্ছেদ এটা একটা জেনারেল আর্টিকেল বা অনুচ্ছেদ। এখানে শাস্তির বিধানটা স্পেসিফিক করা নাই, কিন্তু জাস্ট এই 31টা না দিলেও হতো। 31টা হচ্ছে এই 32 অনুচ্ছেদের একটা টপিক লাইন। যেমন আমরা যে কোনো সেকশন পড়লে, পেনাল কোড সহ অন্যান্য, তো একটা শিরোনাম থাকে সেকশনের এবং তার নিচে বর্ণনা থাকে। তো যদি বলতে যাই, 31টা হচ্ছে শিরোনাম আর 32টা হচ্ছে তার বর্ণনা। ক্লিয়ার হলো আপনার? প্রশ্ন করতে করতে যদি আপনার লাইন অফ করে দেন তাহলে তো আবার টাইম কিল হবে। হ্যাঁ, শিবলি ভাই। না, আমার আমার এখানে সাউন্ড হচ্ছিল তো তাই আমি মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, না, একটু বুঝতে পেরেছি সাউন্ড এবার। হলে হোক। এবার জি, ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি এবার। তার মানে জি জি, 31টা ধন্যবাদ। হচ্ছে টপিক, 31টা জেনারেলি বলে দিল যে নির্ধারিত পদ্ধতিতে তাকে বরখাস্ত করা যাবে। এখন 32-এ এসে 31-এর ব্যাখ্যাটা দিচ্ছে। বুঝতে পেরেছেন? জি, তার মানে ধন্যবাদ। যদি আরেকভাবে বলি যে এটা আমার হাতের মুষ্টি, এবং এটা মুষ্টি খুললে আমার 5টা আঙ্গুল দেখা যাচ্ছে। তার মানে 31 হচ্ছে মুষ্টি, মানে এর মধ্যে সবকিছু আছে। আর 32 হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে কি আছে এর মধ্যে। আর প্রশ্ন আছে আপনার?
জি না। আচ্ছা, সুমন ভাই লাইনে আসেন। সুমন ভাই, হ্যাঁ লাইনে আসেন। আপনার মিউট আনমিউট সেই জায়গাতে টাচ করেন মাইকে। হ্যাঁ, অন জি স্যার। হয়েছে। স্যার আমার জি, বলেন। প্রশ্ন আসসালামু হচ্ছে, আলাইকুম স্যার। আচ্ছা, স্যার এখানে আমার একজন সুমন একজন সুমন মোল্লা, দুইজন লাইনে আছেন। আগে সুমন ভাই কথা বলেন এবং সুমন মোল্লা ভাই জি আপনি। আচ্ছা, এখন সুমন ভাই কথা বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে যে টপিকসে বার কাউন্সিল ট্রাইব্যুনাল পড়াইছেন, হুম হুম এটা এইটা এই যে অনুচ্ছেদ 35-এর বিধান মতে একটা একটা অংশ আছে, এটা কোন হুম হুম, ক্ষেত্রে হবে আর কোন ক্ষেত্রে হবে না, এটা আমার প্রশ্ন স্যার। হ্যাঁ, এখানে এই যে অনুচ্ছেদ 35, এখানে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 35 কি কারণে গুরুত্বপূর্ণ? এখান থেকে কিছু ক্রিটিক্যাল কিছু জিনিস আছে এর মধ্যে আসতে পারে, কিন্তু রিটেনে এই প্রশ্নটা যদি 10 নম্বরের জন্য দিয়ে দেয়, হ্যাঁ, জি। মনে করেন হ্যাঁ এই প্রশ্নটা পুরোটাই 10 নম্বরের জন্য যদি দিয়ে দেয়, তাহলে আপনি 35টাও লিখবেন, তাহলে আপনার দেখা যাচ্ছে যে পূর্ণ হবে, লেখাটা একটু বেশি হবে। জি স্যার। আর যদি এটা 5 বা 7-এর জন্য হয়, আপনি 35টা বাদ দিতে হবে। 35টা পুরোটা বাদ দিয়ে দেন, নো প্রবলেম। জি স্যার, বুঝতে বুঝছি। পেরেছেন? ওই যে শপিং করতে আমার 5,000 বাজেট, আমি 2,000 হ্যাঁ এক্সট্রা নিয়ে গেলাম, হ্যাঁ। যেন আমার শর্ট না হয়। মানে তা 5-7 নম্বর। নম্বরের উপর নির্ভর করবে। জি স্যার। হ্যাঁ, হুম। নম্বরের উপরে নির্ভর করেই তো আপনি টাকা বেশি দিবেন, আপনাকে প্রোডাক্ট বেশি দিবে, বেশি লিখবেন বেশি নম্বর পাওয়া যাবে। কারণ এটা তো বর্ণনামূলক প্রশ্ন, এটা তো প্রবলেমেটিক প্রশ্ন নয়, জি স্যার। তাই নয় কি? জি স্যার, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখানে যদি দেখেন, এই যে 2 নম্বরের যে উপরের প্রশ্নটা আছে, হ্যাঁ, যে জি এই মুহূর্তে আমি যেটা অন্য রং দিয়ে হাইলাইট করি, মনে করেন আমি এখন যে গ্রিন হাইলাইট করছি, এই প্রশ্নটা যদি আসে, এটাকে ডিরেক্ট বর্ণনামূলক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসলে বেশি লিখতে হয়। আর আমি যে অথবা সর্বশেষ যে প্রশ্ন, মানে 3 নম্বর প্রশ্ন যেটা সিরিয়ালের, যেটা আমি ব্লু হাইলাইট করব এখন, এই প্রশ্নটা যদি আসে তাহলে আপনাকে কম লিখতে হবে এবং এটার নম্বরও কম থাকবে, এবং এভাবে আসলে প্রশ্নের উত্তর লিখে মজা, এবং এর নম্বর বেশি পাওয়া যাবে। কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কোথায় ও কিভাবে আবেদন করতে হবে, তাহলে কোথায় আবেদন করতে হবে সেটা আপনি বলে দেবেন, ট্রাইব্যুনালে কিভাবে করতে হবে দরখাস্ত দিয়ে। আর অসদাচরণ প্রমাণিত হলে তার কি কি শাস্তি, শাস্তির বিধানটা বলে দিলেন 31 আর 32 দিয়ে। তার বিরুদ্ধে হুম। প্রতিকার কি সেটা আপনি বলে দিন। মানে এটা টু দা পয়েন্ট উত্তর হচ্ছে, মানে এখানে সংক্ষিপ্ত ভাবে 3-4টা প্রশ্নকে একখানে জোড়া দেওয়া হয়েছে। তার মানে এটা হুম। বর্ণনামূলক প্রশ্ন নয়, সংক্ষিপ্ত প্রশ্নের একটা সিরিজ। এই সিরিজ। ধরনের প্রশ্ন জি আসলে উত্তর করতে আপনার সুবিধা হবে, মানে বেশি না লিখলেও হবে, টু দা পয়েন্ট আপনি উত্তর করলেন। কেন এটা নম্বর বেশি পাওয়া যাবে? মনে করেন 4টা পার্ট আছে প্রশ্নের, প্রতিটা জি পার্টে যদি 1.5 নম্বর করে হয়, তাহলে 6 নম্বর হয়ে গেল। তাহলে জি ছয় স্যার। নম্বরে যদি প্রশ্ন আসে, আপনি যদি 4টা পার্ট লিখেন, তাহলে অন্তত আপনি 4 বা 5 পাবেন। কিন্তু এই 6 নম্বর প্রশ্ন যদি 6 নম্বরের জন্য প্রশ্ন আসে, এবং প্রশ্ন যদি এই ওপরেরটা আসে গ্রিন, তাহলে আপনাকে বর্ণনা লিখতে হবে অনেক। তো 6-এর মধ্যে বর্ণনা লিখলে আপনার মানে 4 পাওয়াটা কিন্তু টাফ, টাফ কিনা? জি জি স্যার। তার মানে এখানে পার্ট পার্ট করে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর লেখা সহজ। আর যদি ঢালাও ভাবে প্রশ্ন আসে, উত্তরও হয় ঢালাও, আর ঢালাও উত্তর সবসময় নম্বর কম ক্যারি করে। জি স্যার। আর আর প্রশ্ন আছে আপনার? না স্যার, আর প্রশ্ন নেই। আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে? স্যার ব্যবসা চলতেছে স্যার, আচ্ছা, মোটামুটি। কারণ আপনাকে তো সবকিছুই দেখতে হবে। হ্যাঁ জি স্যার। তারপরে আপনি যেহেতু ব্যবসায়ী, ভাইবার সময়, ভাইবা, দোয়া করি আপনি এমসিকিউ রিটেন পাস করেন, ভাইবা দিবেন, অ্যাডভোকেট হবেন। ভাইবার সময় আমার কোর্সে, ভাইবা কোর্সে ভর্তি হন আর না হন, পরামর্শ নিয়ে ভাইভাতে যাবেন। কারণ আপনি ব্যবসায়ী, আপনার ভুল উত্তরের জন্য কিন্তু আপনার প্রথম চান্সে ভাইবা ক্র্যাক করাটা টাফ হয়ে যাবে। মানে ভাইবা
আটকায় দিতে পারে। তো কিছু কৌশল তো দিতে হবে। স্যার আমি আপাতত ছেড়ে দিছি স্যার, আপাতত ওই যে একটা কোম্পানিতে করতাম, আপাতত ছেড়ে দিছি। হুম হুম। তো যাই হোক, অন্য পেশায় যারা আছেন এবং যাদের বয়স 40+, তাদের জন্য কৌশলী হতে হবে ভাই ভাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো আর প্রশ্ন আছে আর কারো? নিজে থেকে কেউ প্রশ্ন করতে আসে না কেন? আচ্ছা, এই মুহূর্তে আমি সবার লাইন, হ্যাঁ, অন। আচ্ছা, এখন যে কেউ জাস্ট মাইকে টাচ করলে কথা বলতে পারবেন। আর 7 মিনিট ক্লাস হবে, যদি আপনারা চান, না হলে ক্লাস বন্ধ হয়ে যাবে। প্রশ্ন করলে উত্তর আছে, প্রশ্ন না করলে শেষ। আপনারা আর হাত উত্তোলন করার দরকার নাই, জাস্ট মাইক টাচ করলেই মাইক অন হয়ে যাবে। আমি সেই পারমিশন দিয়ে রাখছি অলরেডি। কারো প্রশ্ন নেই? আচ্ছা, আমি একটু আলোচনা করি আরো। এই যে ট্রাইব্যুনালের যে শাস্তি, এই শাস্তি নিয়ে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। কেমন? বলা হলো একজনকে বরখাস্ত করা হলো, এখন তিনি দেখছেন যে উম, তিনি আপিল করতে চান, আপনার কাছে আসলেন। মনে করেন একজন অ্যাডভোকেট অসদাচরণের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি আপিল করার জন্য আরেকজন অ্যাডভোকেট, মানে আপনার কাছে এসেছেন, আপনি অ্যাডভোকেট হিসেবে মনে করেন হয়ে গেছেন। একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের কাছে এসেছেন। এবার আপনি অ্যাডভোকেট হিসেবে ওই ব্যক্তিকে কি করবেন, আপিলের পরামর্শ দিচ্ছেন। কিন্তু দেখলেন যে এই ট্রাইব্যুনালের আদেশের যে সময়সীমা সেটা 100 দিন হয়ে গেছে, মানে 90 দিন ক্রস করে গেছে, মানে তামাদি হয়ে গেছে। সেক্ষেত্রে উপায় কি? সেক্ষেত্রে উপায়টা হচ্ছে, এভাবে যদি টেকনিক্যালি প্রশ্ন আসে, দেখেন এখানেও একটা মজার বিষয় আছে, যেটা 35-এর মধ্যে আছে। তামাদি আইনের 5 ধারার বিধান। আচ্ছা, এখানে সম্ভবত 10-এর মধ্যে আছে, না কোথায় আছে? আমার যতটুকু মনে পড়ছে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য, মানে তামাদির যে দরখাস্ত সেটা করা যাবে। এখন চোখে পড়ছে না। আচ্ছা, ওইটা আমি দেখে, প্রয়োজনে মূল বই বের করে দেখে আমি আপনাদের টেক্সট দিয়ে জানিয়ে দিচ্ছি, এবং ভিডিও এডিটের সময় সেটা আমি আবার স্ক্রিনে দিয়ে দেব। তো এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আসবে, আসলে সেটা উত্তর দিতে হবে। আর এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার মতো ওই 27 এবং 27 অনুচ্ছেদ, মানে যোগ্যতা অযোগ্যতা নিয়ে বেশি প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, কেউ যেহেতু প্রশ্ন করছেন না, আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।